প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিশোর বাতায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, সহযোগী অধ্যাপক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আমরা ধারাবাহিক যে আলোচনাগুলো করছিলাম একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের সেকেন্ড পেপারের দ্বিতীয় পত্রে আমরা আজকে ষষ্ঠ অধ্যায় কণিক নিয়ে কথা বলবো। তো আমরা কণিকের অন্যান্য আমরা যে অধ্যায়গুলো আলোচনা করছিলাম প্রত্যেকটা অধ্যায়ে আমরা দুটা ক্লাস নিচ্ছিলাম, আমরা কণিক 3টা ক্লাস নেব। তো আমরা প্রথমে আসি, আমাদের সাথে যে বন্ধুরা আছে তাদের সাথে একটু দেখে নেই যারা যারা আছে। আমরা এমনিতে আজকে একটু আমাদের নেটওয়ার্ক প্রবলেমের কারণে 5 মিনিট পরে ক্লাসটা শুরু করলাম। তো তোমরা যারা আছো তোমরা অন্যদেরকে ক্লাসটা শেয়ার করে দিবা। আমরা দেখি এখন, হ্যাঁ, আমাদের ক্লাসে যারা আছো অনেকে আছো, আমি দেখছি অনেকে আছো। তো তোমরা অবশ্যই শেয়ার করবা। আসফিয়া, ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া ইসলাম, জাফরিন, রূপা, ধন্যবাদ। অনেক আছি, আলহামদুলিল্লাহ। মাহবুব, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মাহফুজ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আবির, কুন্ড, তোমরা সবাইকে একটু তোমরা শেয়ার করে দিবা। শেয়ার করলে আমরা আমাদের ক্লাসটা আমরা বুঝতে পারবো, অন্যরাও উপকৃত হবে। তো আমরা প্রথমে আজকে কণিকের আলোচনায় আমরা যে কাজগুলো শুরুতেই সবগুলো করে আমি একটু পর আবার তোমাদেরকে আসবো, তোমাদের জিনিসগুলো দেখব কে কী অবস্থায় আছো। আমরা অমিত শাহ, তোমাকেও ধন্যবাদ। সামিয়া জেতুন, আবির, মাহমুদ, সবাইকে ধন্যবাদ। ইমরান, তোমরা তোমাদের কোথাও সমস্যা থাকলে আমাকে ইনবক্সে এখানে করো। ইমরান নাজির, আর সাউন্ড সিস্টেম ঠিক আছে। নাফিসা বিনতে, তোমাকে ধন্যবাদ। রূপা, আচ্ছা, আমরা কণিকের যে আলোচনাগুলো করব আজকে, কণিকের যে আলোচনা আমরা প্রথমেই হলো আমাদের যে শিখনফল, আমরা শিখনফল নিয়ে কথা বলি। কণিক কি এটা ব্যাখ্যা করতে পারবে একটা স্টুডেন্ট। উপকেন্দ্র, উৎকেন্দ্রিকতা, নিয়ামক রেখা ব্যাখ্যা করতে পারবে। বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এবং চিহ্নিত করতে পারবে। চিত্রের সাহায্যে কণিক উপস্থাপন করতে পারবে। কোণকের ও তলকের হিসাবে কণিক ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ কণিকের এই 5টা পয়েন্ট আমরা আজকে অবশ্যই তোমরা যেন বুঝতে পারো সেই চেষ্টাটাই আমাদের থাকবে। কণিক কি ব্যাখ্যা করতে পারবে সেটাই। তারপরে আমাদের সেখানে পরাবৃত্ত, আজকে আমরা পরাবৃত্ত নিয়ে কথা বলবো। তো পরাবৃত্ত বা প্যারাবোলা যেটা আছে তার যে এখানে শিখনফলগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। পরবর্তী ক্লাসে আমরা উপবৃত্ত, তারপরের ক্লাসে আমরা অধিবৃত্ত নিয়ে কথা বলবো। আর এখানে আমাদের প্যারাবোলা নিয়ে আজকে যখন আমরা কথা বলবো, প্যারাবোলার কিছু সমস্যা আমি এখানে রেখেছি, অঙ্ক লিখেছি, এগুলো নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে? তো আমরা তাহলে শুরুতেই আমাদের যে কথাটা ছিল, ধরো কণিক কি ব্যাখ্যা করতে পারবে। তাহলে কণিক কি, এই ব্যাখ্যাটা যদি আমরা করতে চাই, কণিক জিনিসটা কি? কণিক জিনিসটা হলো আমরা এখানে চিত্রের সাহায্যে বলি। একটা নির্দিষ্ট বিন্দু, ধরো এটাকে ধরলাম এস, একটা নির্দিষ্ট, আমি কলমটাকে আর একটু চিকন করে নেই। একটা নির্দিষ্ট বিন্দু, আমি এটাকে এস ধরলাম, আর এখানে আরেকটা চলমান বিন্দু ধরলাম পি, তার স্থানাঙ্ক ধরলাম এক্স ওয়াই। চলমান বিন্দু এটা ধরলাম এক্স ওয়াই, সরি, আমরা আজকে আমাদের নেটওয়ার্ক সমস্যার কারণে আমাদের সব কিছুতে মধ্যে আমরা আজকে সমস্যাতেই আছি।
আসলে নেটওয়ার্ক আমাদেরকে অনেক সমস্যাই করছে। তো আমরা যে কথাটা বললাম, একটা বিন্দু আমরা নির্ধারিত বিন্দু ধরে নিলাম এস, এই বিন্দুটাকে ধরলাম এস, আর একটা চলমান বিন্দু সেটা ধরলাম পি। তাহলে যখনই আমরা চলমান বিন্দু ধরলাম এটাকে ধরলাম পি এক্স ওয়াই। তাহলে এই যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে এই চলমান বিন্দুর দূরত্ব, দেখো আমরা কি বললাম, একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা চলমান বিন্দুর দূরত্ব, নির্দিষ্ট বিন্দুটাকে আমরা ধরে নিলাম এস। তাহলে নির্দিষ্ট বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব, চলমান বিন্দুটা থেকে একটা নির্দিষ্ট সরল রেখা লম্ব দূরত্ব, ধরো আমি একটা এখানে নির্দিষ্ট রেখা দিলাম, তার উপরে একটা লম্ব দূরত্ব, এখানে হলো এটা এস, আর এটা ধরো লম্ব দূরত্ব পিএম। তাহলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা চলমান বিন্দুর দূরত্ব, চলমান বিন্দু থেকে এই চলমান বিন্দু থেকে একটি সরল রেখার উপর লম্ব দূরত্ব, এই দুইয়ের অনুপাত এস পি বাই পিএম ইকুয়াল যদি ধ্রুবক হয়, কি হয়, ধ্রুবক হয়, তাহলে এই চলমান বিন্দুর সঞ্চার পথটাকে বলা হচ্ছে কণিক। তাহলে কণিক বলতে আমরা কি বুঝছি, কণিক বলতে আমরা বুঝতে পারছি একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি চলমান বিন্দুর দূরত্ব, আর চলমান বিন্দু থেকে সরল রেখার উপর, এটা একটা সরল রেখা, সরল রেখার উপর লম্ব দূরত্বের অনুপাত যদি ধ্রুবক হয় তাহলে চলমান বিন্দুর সঞ্চার পথটাকে বলা হচ্ছে কণিক। তাহলে কণিক আমরা এখানে বলছি কণিক, আজকে যেটা আমরা কণিক, যে কথাটা আমরা কণিক, কনিক্স হচ্ছে তাহলে একটা নির্দিষ্ট বিন্দু, একটি চলমান বিন্দু, এবং চলমান বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব ধ্রুবক, এই ধ্রুবকটাকেই বলা হচ্ছে উৎকেন্দ্রিকতা। এটা বলা হচ্ছে উৎকেন্দ্রিকতা, এটাকে বলা হচ্ছে উৎকেন্দ্রিকতা, এটাই সমান হলো ই বা ইসেন্ট্রিসিটি, উৎকেন্দ্রিকতা। তাহলে এসপি বাই পিএম ইকুয়াল টু ই। তাহলে এই যদি চলমান এই বিন্দুটার অনুপাতটা থাকে তখন তাকে আমরা ই সমান অর্থাৎ ধ্রুবক, এটাকে ই ধরে নিচ্ছি, অর্থাৎ এসপি ইকুয়াল ইপিএম, ইপিএম এই অবস্থা হলে চলমান বিন্দুর সঞ্চারপথটাই কণিক। এখন এই ই এর মানের উপর এখন সঞ্চারপথটার বিভিন্ন মান হবে, বিভিন্ন নাম হবে ই এর মানটার উপর। ই এর মান যদি 1 হয় সঞ্চারপথটা প্যারাবোলা হবে বা পরাবৃত্ত হবে, ই এর মান যদি 0 এবং 1 এর মধ্যে অবস্থান করে তাহলে সেটা উপবৃত্ত হবে, ই এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে সেটা অধিবৃত্ত হবে। তাহলে এখন এখান থেকে যখন একটা এই যে নির্দিষ্ট রেখা ছিল এই বরাবর যদি একটা রেখা টানি সেটাকে বলা হচ্ছে অক্ষরেখা, আর এখানে যদি আমি এস আর এখানে ধরো এটাকে আমি এম জেড এম ড্যাশ আমি এইভাবে ধরলাম, তাহলে এস এবং জেড এর মধ্যবর্তী যদি একটা রেখা এইভাবে টানি নেই এটাকে বলা হচ্ছে আরেকটা অক্ষরেখা, আর এখানে যদি আমি এইভাবে টেনে নিই এটা একটা চিত্ররূপ আসবে, এটা যদি তার শীর্ষবিন্দু হয় তখন আমরা এখানে এসপি বাই পিএম ইকুয়াল টু যদি ই হয় এটা আমরা প্যারাবোলা বলি, আমরা পরবর্তীতে সেটা একটু আলোচনা করব আবার। তবু কণিকের ধারণাটা আবার বলি, নির্দিষ্ট বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব, চলমান বিন্দুতে সরলরেখার উপর লম্ব দূরত্ব যদি ধ্রুবক হয় এটাকে উৎকেন্দ্রিকতা বলে ধ্রুবকটাকে, এবং এটাকে ই দ্বারা ডিনোট করা হয়, তাহলে সেই চলমান বিন্দুর সঞ্চারপথটা, চলমান বিন্দু যে চলবে সেখানে সে সঞ্চারপথটাকে কণিক বলা হচ্ছে। সে কণিকের সঞ্চারপথের বিভিন্ন মান আসবে, বিভিন্ন চিত্ররূপ আসবে, সেই চিত্ররূপগুলো নিয়ে আমাদের আজকের কথা। তবু আজকে এখন আসি আবার আমাদের যারা যারা আছে সবাইকে আবারও ধন্যবাদ। বাদন ধন্যবাদ তোমাকে, সোহা বিনতে আমির কক্সবাজার থেকে তোমাকে ধন্যবাদ, আসফিয়া তানভীর মুকুল তোমাকে ধন্যবাদ, শাহিদ এইটা কি এই দুই ফার্স্ট ক্লাস? হ্যাঁ, এটা আজকে আমাদের কণিকের প্রথম ক্লাস। সাদিয়া সাইদ, সাগর ধন্যবাদ, সেতু তোমাকেও ধন্যবাদ। তোমাদের কোথাও সমস্যা থাকলে তোমরা কথাগুলো বলেও। এম এ জাফর, জোবায়ের তোমাকেও ধন্যবাদ। তো আমরা এখন দেখো কণিকের সংজ্ঞাটাতে আমরা আসলাম, আমরা প্রথম কণিকের সংজ্ঞাটাতে আসলাম। তো আমাদের যে কথাটা এখানে ছিল, ধরো আমাদের এখানে শিখনফলের যে কথাটা ছিল, দেখো শিখনফলে আমাদের কি ছিল, শিখনফলে ছিল কণিক কি ব্যাখ্যা করতে পারবে। দেখো
কণিক কি ব্যাখ্যা করতে পারবে, কণিক কি ব্যাখ্যা করতে পারবে। তাহলে কণিকটা কি, আমরা যে আলোচনাটা করলাম, একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি চলমান বিন্দুর দূরত্ব, চলমান বিন্দু স্থানাঙ্ক কেমন হবে, সবসময় এক্স ওয়াই হবে, যেহেতু সে চলতেছে তার চেঞ্জ হবে, বিন্দুটার অবস্থান পরিবর্তন হবে, এই জন্য তার স্থানাঙ্ক হবে এক্স ওয়াই। তাহলে চলমান একটি নির্দিষ্ট বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব, চলমান বিন্দুটা থেকে একটা নির্দিষ্ট সরল রেখার উপর লম্ব দূরত্ব, এই দুইয়ের অনুপাত যদি ধ্রুবক হয়, তাহলে চলমান বিন্দুর সেই সঞ্চার পথটা, সে যে চিত্র তৈরি করবে, সেই চিত্ররূপটাকে বলা হচ্ছে কণিক, কণিক সেকশন আমরা বলি। তো কণিক যখন হবে, তো কণিকের বিভিন্ন চিত্ররূপ আসতে পারে, সেখানে চিত্রগুলো কেমন আসবে, সেখানে চিত্রের কোনটা ফোকাস হবে, উপকেন্দ্র হবে, উৎকেন্দ্রিকতা আমরা বলছি, যে ধ্রুবকটা আছে ই যেটা আছে সেটাকে আমরা বলছি উৎকেন্দ্রিকতা। তারপর হলো নিয়ামক রেখা, যে নির্দিষ্ট রেখাটা ছিল সেই নির্দিষ্ট রেখাটাকে আমরা বলছি নিয়ামক রেখা। তাহলে সেখানে কখন বৃত্ত হবে, কখন পরাবৃত্ত হবে, কখন উপবৃত্ত হবে, অধিবৃত্ত কখন হবে, এগুলো আমরা চিহ্নিত করব একটু পরেই। তাহলে আসি আমরা আমাদের পরবর্তীতে আমরা যে কাজগুলো করেছিলাম। এখানে ধরো আমরা যে, এটা ছিল আমাদের কণিকের সংজ্ঞা। এখন আসো আমরা এই যে নির্দিষ্ট একটা বিন্দু ধরেছিলাম এস, তাহলে এই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা বলবো উপকেন্দ্র। নির্দিষ্ট এস বিন্দুটা, এখানে এস হলো উপকেন্দ্র, এসটা হলো উপকেন্দ্র, এসটা হলো কি উপকেন্দ্র, এস হবে উপকেন্দ্র। নির্দিষ্ট যে রেখাটা ছিল এস উপকেন্দ্র, এম জেড এম ড্যাশ, এম জেড এম ড্যাশ, এটা হলো নিয়ামক রেখা, এটা হলো নিয়ামক রেখা বা ডাইরেক্ট্রিক্স বলে, এটা হলো নিয়ামক রেখা। তাহলে নিয়ামক রেখা, আর এখানে উপকেন্দ্র দিয়ে যে রেখাটা চলে গিয়েছে সেটাকেই আমরা বলি অক্ষরেখা। যেমন ধরো আমরা যদি বলি এক্স, এটা শীর্ষ, এটা এদিকে ধরো এক্স ড্যাশ, তাহলে এখানে ধরো এ এস বা এক্স এ এক্স ড্যাশ অক্ষরেখা, এক্স এ এক্স ড্যাশ এটা হলো তার অক্ষরেখা। কার অক্ষরেখা? এখানে যে কণিকটা তৈরি হয়েছে তার অক্ষরেখা। আর এখানে আরেকটা ধরো ওয়াই এ ওয়াই ড্যাশ, এখানে তার আরেকটা অক্ষরেখা। তাহলে চলমান বিন্দু যে সঞ্চার পথটা, এখন এখানে আমরা যদি আজকে আমরা প্যারাবোলা যদি করতে চাই, তাহলে সেখানে কি অবস্থাটা আসবে সেটা আমরা এখন আলোচনা করব। তাহলে আমরা বলবো ই আমরা উৎকেন্দ্রিকতা বলেছি, যে অনুপাতটা আছে ই ইকুয়াল যদি 1 হয়, ই ইকুয়াল যদি 1 হয়, সঞ্চার পথটা হবে, সঞ্চার পথ হবে আমরা বলি পরাবৃত্ত, সঞ্চার পথ পরাবৃত্ত, সঞ্চার পথ হবে পরাবৃত্ত। এখন এই পরাবৃত্ত নিয়ে তোমাদের একটু সমস্যা আছে। ফিজিক্সে যখন আমরা ক্লাস করি, ফিজিক্সে পরাবৃত্ত আমরা ওইখানে কিন্তু বাংলার আর ইংলিশের মধ্যে একটু ডিফারেন্স আছে। আমরা সবসময় বলবো প্যারাবোলা, প্যারাবোলা বলতে আর কোথাও কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ ফিজিক্সে আবার পরাবৃত্তকে হাইপারবোলা বলা হচ্ছে। আমরা ম্যাথমেটিক্সে এখানে এটা আমরা পরাবৃত্ত বলতে প্যারাবোলাকেই বুঝি। তাহলে তোমরা পরাবৃত্ত বলতে আমরা প্যারাবোলাকেই বুঝবো। তাহলে ই ইকুয়াল টু 1, আর ই এর মান যদি 0 ই লেস দেন 1, অর্থাৎ ই এর মান যদি 1 থেকে ছোট, 0 থেকে যদি বড় হয়, তাহলে সঞ্চার পথটা হবে, সঞ্চার পথ হবে, পথ হবে উপবৃত্ত, উপবৃত্ত, উপবৃত্তটা হলো, এটা হলো ইলিপস। আর যদি ই এর মান গ্রেটার দেন 1 হয়, তাহলে সঞ্চার পথ হবে অধিবৃত্ত, অধিবৃত্ত, সঞ্চার পথটা হবে অধিবৃত্ত। এটা হলো হাইপারবোলা, হাইপারবোলা। এখানে ফিজিক্সের সাথে আবার অধিবৃত্ত পরাবৃত্ত সমস্যা আছে, কিন্তু ইংলিশটা তুমি খেয়াল করলে সব ঠিক আছে। আর ই এর মান যদি 0 হয়, সঞ্চার পথ হবে বৃত্ত, সঞ্চার পথ হবে বৃত্ত। তাহলে আমাদের যে শিখনফল ছিল, আমাদের শিখনফলের মধ্যে কি ছিল? সঞ্চার পথগুলো, কণিকগুলো চিহ্নিত করতে পারবে। তাহলে তুমি দেখো কণিক এখন তুমি চিহ্নিত করতে পারলা কিনা? কণিক আমার এখানে
আমরা একটু কালার দিয়ে তোমাকে দেখাই। কনিক আমরা এখানে চিহ্নিত কি করলাম দেখো, কনিক আমরা চিহ্নিত করলাম পরাবৃত্ত, কনিক আমরা চিহ্নিত করলাম উপবৃত্ত, কনিক আমরা চিহ্নিত করলাম অধিবৃত্ত, কনিক আমরা চিহ্নিত করলাম বৃত্ত। তাহলে এগুলো কার উপর নির্ভর করলো? ই এর মান যদি 1 হয় সেটা হলো প্যারাবোলা, ই এর মান যদি 0 থেকে 1 এর মধ্যে অবস্থান করে এটা হলো ইলিপস, আর ই যদি গ্রেটার দ্যান 1 হয় এটা হলো হাইপারবোলা, আর ই এর মান যদি 0 হয় সে হলো বৃত্ত। আর ইটা হলো কি ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা। এই উৎকেন্দ্রিকতাটাই হলো কনিকের সংজ্ঞা থেকে আমরা বলছি একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি চলমান বিন্দুর দূরত্ব, চলমান বিন্দু থেকে একটি নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্ব, এই দুইয়ের অনুপাত। তাহলে আমাদের কনিকগুলো আমরা মোটামুটি আমরা সিলেক্ট করে নিলাম। এখন আসো আমরা আমাদের অন্যান্য যে কাজগুলো আমরা এবার একে একে করব। আসো আমরা একটা পরাবৃত্তের সমীকরণ আমরা কিভাবে বের করব সেটা নিয়ে কথা বলি, তারপরও আবার অন্য যারা আছে তাদের সাথে আবার একটু কথা বলি। বাদন ও তো অমিত সাথে ইলিপস, ধন্যবাদ অমিতকে। সাপায়েত তোমাকেও ধন্যবাদ। স্যার একটু দ্রুত পড়ান, স্যার আর একটু দ্রুত পড়ান প্লিজ। সাপায়েত আসলে আমরা একটু আস্তে আস্তে পড়াতে চেষ্টা করতেছি। অমিত সাদত হাইপারবোলা, হ্যাঁ ঠিক আছে। তোমাদের আমরা কি জন্য এই যে হাইপারবোলাটা এটা বলছি, তুমি যখন ফিজিক্সে যখন যাবে, ফিজিক্সে কিন্তু হাইপারবোলাটাকে ওইখানে কিন্তু তারা অধিবৃত্ত বলে না, তারা পরাবৃত্ত পড়ছে, এই জন্য তোমাদের বাংলাতে একটু সমস্যা হয়ে যায়। আর ইলিপসে ঠিক আছে। প্রান্ত আদাব স্যার ধন্যবাদ, শাহিদ ধন্যবাদ। বললো সাফায়েত স্যার আর একটু তাড়াতাড়ি পড়ান। তাড়াতাড়ি দরকার নেই, আমি 3টা ক্লাস নেব কনিক নিয়ে, তোমরা 3টা ক্লাসে ইনশাল্লাহ ভালো করবে। আর আজকে আমরা একটু 5 মিনিট 7 মিনিট দেরি হয়েছে, আমরা সেটা কভার করে নেব। এখন আসো একটা প্যারাবোলা, তো প্যারাবোলা হলে ইয়ের মান কেমন হবে? ইয়ের মান 1 হবে। তাহলে আমরা একটা যদি প্যারাবোলার শীর্ষ যদি মূল বিন্দুতে থাকে, প্যারাবোলার সমীকরণটা কেমন হবে? তাহলে দেখো আমরা এভাবে একটা অক্ষ এইভাবে এঁকে নেই। দেখো এটা ধরো এক্স, এটাকে ধরলাম এ, আর এদিকে ধরলাম এটা এক্স ড্যাশ, ওয়াই এ ওয়াই ড্যাশ। আমরা ধরে নিলাম এখানে ধরো এইভাবে এঁকে নিলাম, এটা একটা নির্দিষ্ট রেখা, এটাকে ধরলাম নির্দিষ্ট বিন্দু এস, এখানে পি এক্স ওয়াই, এটা হলো চলমান বিন্দু। আর এখানে আমরা একটা রেখা টানলাম, ধরো পি এম, আমরা এদিকে লম্ব টানলাম পি এম জেড এম ড্যাশ। তাহলে এই যে একটা শীর্ষ, এটা হলো প্যারাবোলার শীর্ষ 0 0, আর এখানে এস এটা হলো উপকেন্দ্র। এ এস সমান যদি আমি এ ধরি, তাহলে এ জেড সমান এটা সমান দূরত্ব, এটা হবে মাইনাস এ। এখন এখানে দেখো শীর্ষবিন্দু হলো 0 0, শীর্ষবিন্দু 0 0। আর উপকেন্দ্র আমরা নির্দিষ্ট যেটা ছিল, উপকেন্দ্র হলো আমাদের A0, উপকেন্দ্র, এই যে উপকেন্দ্র এটা হলো A0, এটা হলো A0। এখন পরাবৃত্তের সমীকরণটা আমরা এম জেড এম ড্যাশ, এটাকে বলা হচ্ছে নিয়ামক রেখা বা নিয়ামক রেখা। দেখো নিয়ামক রেখা এম জেড এম ড্যাশ, এখানে এতটুক দূরত্ব হলো মাইনাস এ, তাহলে এই যে দূরত্ব নিয়ামক রেখাটা হলো এক্স ইকুয়াল মাইনাস এ। কারণ এটা আমরা জানি একটা রেখা যখন এক্স অক্ষের সমান্তরাল হয় তখন সেখানে আমরা রেখাটা জানি এক্স ইকুয়াল এ। একটা রেখা যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় এক্স ইকুয়াল এ, যেহেতু এটা মূল বিন্দু থেকে এই পাশে মাইনাস এ পরিমাণ অংশ, তাহলে এক্স ইকুয়াল মাইনাস এ। আর এখানে উপকেন্দ্র দিয়ে আমরা এখানে একটা যদি লম্ব টেনে নিই, এটা হলো উপকেন্দ্রিক লম্ব। ধরো এটা ধরলাম এল, এটা এল, আর এটা এল ড্যাশ। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক
উপকেন্দ্রিক উপকেন্দ্রিক লম্বের সমীকরণ সমীকরণ x ইকুয়াল a। তোমরা দেখো আমরা উপকেন্দ্র, এই উপকেন্দ্র দিয়ে যে একটা লম্ব রেখা জানলো তার সমীকরণ, এখানে যেহেতু এখান পর্যন্ত দূরত্ব a, অর্থাৎ আমরা এটা সরল রেখা চ্যাপ্টারে করেছিলাম, যদি y অক্ষের সমান্তরাল রেখা হয় এখান থেকে এতটুকু যদি দূরত্ব a হয়, এটা হলো x ইকুয়াল a। এটা আমরা আগে করেছিলাম। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এত, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কত হবে? দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অর্থাৎ এই দৈর্ঘ্যটা কত হবে। তাহলে এই দৈর্ঘ্যটা বের করতে হলে দেখো SL সমান আমাদের এই পুরো দৈর্ঘ্যটা আসবে, এই দৈর্ঘ্যটা আসবে। তাহলে এই পুরো মানটা কতটুকু দেখো, a আর a, কারণ যেহেতু আমি দূরত্ব নির্ণয় করব, SL সমান এখানে আসবে, SL সমান আসবে LM। যেহেতু এটা পরাবৃত্তের ক্ষেত্রে এই দুইটা সমান আসবে, পরাবৃত্তের সময় আমরা কি বলছি, SP/PM ইকুয়াল 1, কারণ যেহেতু ই এর মান 1, তাহলে SP ইকুয়াল PM। তাহলে সেই অনুসারে দেখো এইখান থেকে এখান পর্যন্ত দূরত্ব SL, এটা সমান আসবে LM। LM এর মানটা কত, a আর a। LM এর মানটা আসবে a প্লাস মডুলাস মাইনাস a সমান 2a। তাহলে পুরোটা L ড্যাশ পর্যন্ত দূরত্ব আসবে 2 × 2a সমান 4a। তাহলে এখানে দৈর্ঘ্য আসবে 4a। তাহলে দেখো আমাদের মূল টার্গেট যেটা ছিল, মূল টার্গেট ছিল শীর্ষবিন্দু স্থানাঙ্ক তোমাদের জানা হলো, নিয়ামক রেখা, অর্থাৎ নিয়ামক রেখা হলো এই রেখাটা MZ, এই রেখাটা নিয়ামক রেখা, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, অর্থাৎ এই রেখাটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অর্থাৎ এই দৈর্ঘ্যটা, সেটা তোমরা পারলা। এখন হলো অক্ষরেখা, এই অক্ষরেখাটা হলো কোন অক্ষর সাপেক্ষে সে প্রতিসম, কোন অক্ষ থেকে সে সমান দূরত্বে অবস্থান করে, এই অক্ষরেখার সমীকরণটা আমরা বলবো, অক্ষরেখা আসবে এখানে, অক্ষরেখার সমীকরণ আসবে y ইকুয়াল 0, অর্থাৎ x অক্ষের সমীকরণটা আমরা জানি y ইকুয়াল 0। এই হলো একটা প্যারাবোলার যে বিভিন্ন ইকুয়েশনগুলো আছে সেগুলো আমরা এখানে দেখলাম, তার উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন অঙ্কগুলো করতে হবে। তো আমরা যারা এখন আছে আমরা তাদেরকে দেখে নেই, যারা যারা আমাদের লাইনে আছে। নিপু, তোমাকে ধন্যবাদ। পাওয়ার কেমনে হয়েছে, পাওয়ার আমি কেমনে হয়েছে এখনও তো দেখাই নেই। আচ্ছা, টাইপ নমস্কার স্যার, হ্যাঁ এটা ফার্স্ট ক্লাস, অন্তরা দত্ত, এটা আমাদের প্রথম ক্লাস। এখন আসো আমরা প্যারাবোলার সমীকরণটা আমরা কিভাবে বের করব। আমরা যে এখানে SP ইকুয়াল PM, আমরা এখান থেকে দেখাই দিচ্ছি, ধরো SP ইকুয়াল আমাদের PM, আমরা যদি এখানে জিনিসটা দিই SP ইকুয়াল PM, আমি এই জায়গাতেই তোমাদের এটা দেখাই দিচ্ছি, দেখো SP ইকুয়াল PM, যেহেতু প্যারাবোলার ক্ষেত্রে আমরা বলছি ই এর মান 1, তাহলে SP, এটা আমরা সরল রেখা চ্যাপ্টারের আগে ফার্স্ট পেপারে জ্যামিতি চ্যাপ্টারে জানি SP দূরত্বটা কত, x মাইনাস a হোল স্কোয়ার। আমি শুধু তোমরা বোঝার জন্যই এখানে রেখে গেলাম। আবার কত লিখবো বলো, y মাইনাস 0 হোল স্কোয়ার। আর পিএমটা কত হবে, PM, তাহলে XY থেকে এর উপর লম্ব দূরত্বটা কত আসবে, এখন এখানে PM, এদিকে দেখো এখানে SP আর PM দূরত্বটা কত আসতেছে, এখানে আসতেছে, দেখো এখান যদি আমি এদিকে লম্বটা নিই, তাহলে এখান থেকে এখান পর্যন্ত দূরত্বটা হলো কত, x, এদিক থেকে মূলবিন্দু থেকে এখানে x, আর এখানে দূরত্বটা হলো a। তাহলে এটা আসবে আমাদের, আচ্ছা এটা মুছিয়ে দিই, এখানে
এটা হলো এক্স প্লাস এ, এই দূরত্বটা আসবে এক্স প্লাস এ। আবারও বলি, এই পিএম দূরত্বটা কিভাবে এক্স প্লাস এ আসে দেখো তোমরা এখানে দেখো, এখান থেকে এখান পর্যন্ত দূরত্বটা হলো এক্স, যেহেতু এক্স ওয়াই, আর এখান দূরত্বটা হলো এ, তাহলে এটা হলো এক্স প্লাস এ, এই দূরত্বটা। আর এসপি এটা তো আমরা জানি। এখান থেকে আমি যদি বর্গ করে দেই, বর্গ করলে আসবে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস এ হোল স্কোয়ার। জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখান থেকে দিলাম, এখানে আমি প্রমাণটা কিভাবে আনবো সেটাই। তবুও আমরা এখানে যে রেজাল্টটা পাই, এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস এ হোল স্কোয়ার, এখান থেকে আসছে এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস এ স্কোয়ার। এখন এখানে এ স্কোয়ার বাদ এক্স স্কোয়ার বাদ, সুতরাং ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এ এক্স, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স, পরাবৃত্তের সাধারণ সমীকরণ। পরাবৃত্তের এটাই হলো পরাবৃত্তের সাধারণ সমীকরণ, পরাবৃত্তের সাধারণ সমীকরণ, এটা হলো পরাবৃত্তের সাধারণ সমীকরণ। তো পরাবৃত্তের সাধারণ সমীকরণটা আমরা কিভাবে এঁকেছি, আমরা আবারও বলি, এখান থেকে আমরা যদি এটা এভাবে ধরো, এখানে এটা মূলবিন্দু যদি এ হয়, তাহলে আমরা এস পি, আর এখানে আমরা তার যে দূরত্বটা পিএম নিয়েছিলাম, এটা এক্স ওয়াই দিয়েছিলাম, তখন এস পি দূরত্ব এটা এ, এটা মাইনাস এ, তারপরে দিয়ে আমরা আগের যেটা দেখেছিলাম দেখো, এই যে এস পি ইকুয়াল টু পিএম দিয়ে আমরা দূরত্ব দিয়ে এই প্রমাণটা আমরা এখানে করলাম। এটা হলো পরাবৃত্তের সাধারণ সমীকরণ। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স পরাবৃত্তের সাধারণ সমীকরণ। এখন এই অঙ্কটায় যদি এক্স স্কোয়ার দিয়ে থাকে, এক্স স্কোয়ার ইকুয়াল যদি ফোর এ ওয়াই হয়, যদি এই আকারে থাকে, তখন আমরা বলবো পরাবৃত্তটা আসবে, এখানে যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই হয়, তখন আমরা বলবো পরাবৃত্তটা থাকবে এভাবে। আর যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল মাইনাস ফোর এ এক্স থাকে, তখন আমরা বলবো পরাবৃত্তটা থাকবে এভাবে। আর যদি এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস ফোর এ ওয়াই থাকে, তখন পরাবৃত্তটা হবে এভাবে, নিচের দিকে এভাবে আসবে। তাহলে এখানে আমাদের যে পরাবৃত্তের বিভিন্ন যে ইকুয়েশনগুলো আছে, এই বিভিন্ন চিত্ররূপগুলো আছে, এগুলো আমরা যখন পরাবৃত্তের লেখচিত্র অঙ্কন করব তখন কিন্তু আমরা এটা পাবো। তো আমাদের আজকে মূল টার্গেট হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্সের উপর ভিত্তি করে কিছু অঙ্ক করা। তো আসো, আমাদের পরাবৃত্তের সাধারণ সমীকরণ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স, এখানে এ এর মান সবসময় ইজ গ্রেটার দেন জিরো হবে, এর মান সবসময় এক থেকে বড় হবে। তাহলে আমরা অঙ্ক এখানে এসে নেই। আবার দেখো, আমাদের মূল টার্গেট কি ছিল, কণিক কি ব্যাখ্যা করতে পারবে, উপকেন্দ্র বা ফোকাস, উৎকেন্দ্রিকতা বা এসেন্ট্রিসিটি, নিয়ামক রেখা বা ডাইরেক্ট্রিক্স ব্যাখ্যা করতে পারবে, তোমরা এটা ব্যাখ্যা করতে পারলা। বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত চিহ্নিত করতে পারবে, চিত্রের সাহায্যে কণিক উপস্থাপন করতে পারবে। তারপর কোণকেরও তলকের ছাদ হিসাবে আমরা এখনো আলোচনা করিনি, সেটা আমরা আলোচনা করব একটু পর। তারপর আমরা এখন এখানে আমরা কিছু অঙ্ক নিয়েছি, সেটা একটু আবার দেখাই দিই। ধরো আমরা এখন দেখো একটা আমরা ইকুয়েশন নিয়েছি, ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর ওয়াই প্লাস ফোর এক্স মাইনাস 16। এই পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র স্থানাঙ্ক, অক্ষরেখা, নিয়ামক, এগুলো বের করতে হবে, সেই কাজগুলো আমরা এখন করব। তো তোমরা যারা আছো, পরাবৃত্তের সমীকরণ আর কি কি রূপে থাকতে পারে, পরাবৃত্তের সমীকরণের আর কি কি রূপ থাকতে পারে, রাফিসা আমি কিন্তু এখনই দেখালাম একটু আগে, পরাবৃত্তের যে রূপটা আছে আমি 4টা রূপ দেখালাম। ধন্যবাদ রাফিয়া। এমনি রাকিব, অল থ্যাঙ্কস তোমার। আর
রাকিব পদ্ধতি বেশ ভালো, ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ রাকিবুল। নুসরাত জাহান তোমাকে ধন্যবাদ। আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, আমির শাহ ধন্যবাদ তোমাকে। উপবৃত্তের সমীকরণ আয়েশা তুমি আর একটু অ্যাডভান্স হয়ে গেছো, উপবৃত্তের সমীকরণে লিখে দিয়েছ, ধন্যবাদ। আচ্ছা, আমরা পুষ্পিতা, খুব ভালো ক্লাস হচ্ছে স্যার, ধন্যবাদ পুষ্পিতাকে। আমরা এখন যে প্রবলেমগুলো আমরা দেখালাম, এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 ওয়াই স্কোয়ার প্লাস 4y, ওয়াই স্কোয়ার প্লাস 4 ওয়াই স্কোয়ার ইকুয়াল 4y প্লাস 4x মাইনাস 16, পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র স্থান, অক্ষরেখা, নিয়ামক রেখা, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4y প্লাস 4x মাইনাস 16, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4y প্লাস 4x। আচ্ছা, কাউসার স্যার কি আছেন? একটু প্রবলেম হচ্ছে আমার, বোর্ডটা আসতেছে না। বোর্ড 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 ওকে, থ্যাংক ইউ স্যার। কাউসার স্যারকে ধন্যবাদ, সবসময় আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে কাউসার স্যার আছেন। তোমরা জানো আমাদের কিশোর বাতায়ন ক্লাস এবং অন্যান্য সকল জায়গাতেই উনি আমাদের এক্সপার্টিস হিসেবে, রিসোর্স হিসেবে কাজ করেন। তো আমরা আবারও কাউসার স্যারকে ধন্যবাদ আমার বোর্ডটা এনে দেওয়ার জন্য। আমরা যে অঙ্কটা দেখলাম, একটা পরাবৃত্তের সমীকরণ আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x প্লাস 4y মাইনাস 16। এই পরাবৃত্তের বলা হয়েছে শীর্ষবিন্দু, উপকেন্দ্র, অর্থাৎ অনেকগুলো বের করতে হবে। তো আমরা পরাবৃত্তে আমরা যে সাধারণ সমীকরণ সেটা দেখেছিলাম, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax। তাহলে সেই আকারে আমাকে আগে নিতে হবে। তাহলে এই সমীকরণটাকে আমরা কিভাবে নেব দেখো, ওয়াই স্কোয়ার মাইনাস 4y ইকুয়াল 4x মাইনাস 16। এখন আমি যদি এখানে লিখি ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 2, তাহলে বোঝা যাচ্ছে এখানে একটা 2 স্কোয়ার লাগবে 4y মেলানোর জন্য। তাহলে আমি এখানে লিখব 4x মাইনাস 16 প্লাস আবার একটা 4 দিয়ে দিব। তাহলে এখানে আসলো y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল 4x মাইনাস 12। সুতরাং y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু এক্স মাইনাস 3। জাস্ট আমরা কমন নিয়ে নিলাম। এখন কমন নেওয়ার পর আমরা যদি বলি এখানে ধরি ক্যাপিটাল আমরা ওয়াই সমান ওয়াই মাইনাস 2 আর ক্যাপিটাল এক্স ইকুয়াল আমরা এক্স মাইনাস 3 দিলাম। সুতরাং সমীকরণটা তৈরি হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x, সুতরাং ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু 1 ইন্টু এক্স। ইহাকে পরাবৃত্তের সাধারণ সমীকরণের সাথে যখন আমি তুলনা করব, এ ইকুয়াল কত আসবে 1। আমরা আর লিখলাম না ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, তাহলে এখানে এর মান কত 1। তা আমরা জানি এখন আমাদেরকে যে কাজগুলো বের করতে বলা হয়েছে, শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করতে বলা হয়েছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হয়েছে, সবগুলো আমরা এখন এ এর মান থেকে এবং এক্স ওয়াই এর মান থেকে আমরা বের করে নেব। তাহলে এ এর মান হলো 1 আর ওয়াই মাইনাস 2, ওয়াই মাইনাস 2 মান হলো ওয়াই আর এক্স মাইনাস 3 হলো ওয়াই। তাহলে আমাদের প্রথমে আমরা বলবো শীর্ষবিন্দু হলো আমরা জানি কত, দেখো শীর্ষবিন্দু আমরা জানি 0 0, পরাবৃত্তের শীর্ষবিন্দু আমরা জানি 0 0। তাহলে এখানে দেখো আমাদের ওয়াইয়ের মান হলো ওয়াই মাইনাস 2 আর এক্স মাইনাস 3 হলো এক্স এর মানটা। তাহলে অর্থাৎ ক্যাপিটাল এক্স ইকুয়াল 0, এক্স এর পরিবর্তে আমরা বলবো এক্স মাইনাস 3 ইকুয়াল 0, সুতরাং এক্স ইকুয়াল 3। আবার ক্যাপিটাল
ওয়াই ইকুয়াল 0, ওয়াই মাইনাস 2 ইকুয়াল 0, সুতরাং ওয়াই ইকুয়াল 2। তাহলে পরাবৃত্তের শীর্ষবিন্দু আমাকে যদি বের করতে বলা হয়, তাহলে শীর্ষবিন্দু বের হলো এখানে কত, 3। তাহলে যে কোনো পরাবৃত্তের যদি একটা সমীকরণ তোমাকে দেওয়া থাকে, সেটাকে এই স্ট্যান্ডার্ডে নিয়ে তুমি শীর্ষবিন্দু বের করলা। তারপর হলো উপকেন্দ্র। পরাবৃত্তের উপকেন্দ্র আমরা জানি উপকেন্দ্র হচ্ছে A0, উপকেন্দ্র A0। তাহলে ক্যাপিটাল এক্স ইকুয়াল এ, এক্সের মান আমরা জানি এক্স মাইনাস 3, আর এর মান আমাদের হলো 1, সুতরাং এক্স ইকুয়াল হলো 4, আর ওয়াই ইকুয়াল 0, সুতরাং ওয়াই মাইনাস 2 ইকুয়াল 0, সুতরাং ওয়াই ইকুয়াল 2। তাহলে উপকেন্দ্রটা হলো কত বলো, 4, 2। তাহলে উপকেন্দ্র তোমাদের বের হয়ে গেল 4, 2। তারপর বলা হয়েছে তার নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ আজকে আমরা প্রমাণ করে দিয়েছিলাম। নিয়ামক রেখার সমীকরণ আমরা বলেছিলাম এক্স ইকুয়াল মাইনাস এ। তাহলে এখানে হলো এক্স মাইনাস 3 ইকুয়াল মাইনাস 1, সুতরাং এক্স ইকুয়াল 2। এটা হলো নিয়ামক রেখার সমীকরণ। তাহলে নিয়ামক রেখার সমীকরণ বের হলো, উপকেন্দ্র তোমার বের হলো, শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের হলো, আর উপকেন্দ্র নিয়ামক রেখা শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের হলো। তারপর হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা জানি 4a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমরা জানি, লম্বের দৈর্ঘ্য জানি আমরা 4a। তাহলে 4 × 1 সমান 4। এখানে এর মান আমাদের 1। তাহলে এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের হলো। আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা আমরা জানি এক্স ইকুয়াল কত জানি আমরা এ। তাহলে এখানে এক্স 1, সুতরাং এক্স ইকুয়াল 4। তাহলে এক্স ইকুয়াল 4। এটা হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে আমাদের এখানে বিভিন্ন মানগুলো আমরা পেয়েছি। তো অন্য যারা এখনো লাইনে আছো তোমাদেরকে আমরা সরোয়ার স্যার বোঝা যায় নাই, সরোয়ারকে এখন যে জায়গাতে তুমি বুঝো নাই আসলে সেটা আমাকে ম্যাথের স্টার্টিংটা কেউ দিতে পারবে প্লিজ? তোমরা আমাদের যে পেজগুলো আছে সেখানে গেলে ম্যাথের পুরো সবগুলো স্টার্টিং তোমরা পাবা। আর আজকের ক্লাসের স্টার্টিংয়ে তোমরা যদি লাইভ ক্লাসটা শেষে আবার তোমরা যখন দেখবে তখন লাইভের এখানে আমাদের পেজে যাই অবশ্যই পারবে। স্যার লেখাটা বোঝা যাচ্ছে না আসলে, আজকে আমার কলমটা অরিজিনাল কলমটা আমি নিয়ে আসি নাই, হয়তো একটু লেখাতে সমস্যা হচ্ছে, একটু বোঝা যাচ্ছে স্যার লেখা। হ্যাঁ, থ্যাংক ইউ পুষ্পিতা, তো এখন তুমি বুঝতে পেরেছ। স্যার আব্দুল সোবান, তোমারও লেখাতে একটু সমস্যা হচ্ছিল, তো দেখে আমি আর একটু আস্তে লিখবো। আর আজকে আমাদের ক্লাসটা শুরু করেছি আমরা প্রায় 7-8 মিনিট পরে, এই জন্য একটু সময় নিচ্ছে। তবু আমরা আমাদের টার্গেটে যতটুকু ছিল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমরা বের করেছি 4a দিয়ে। আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এক্স ইকুয়াল টু এ আমরা সেটা দেখেছিলাম। আমি এখন আবার তোমাদেরকে আমাদের মূল অঙ্কটার মধ্যে চলে আসি। দেখো আমাদের আজকে প্রথম যে কাজটা আমরা করেছিলাম, দেখো এইখান থেকে আমার কিন্তু সকল কাজগুলো হয়েছে। দেখো আমাদের এখানে আমরা কি করেছিলাম, উপকেন্দ্র এক্স ইকুয়াল a0, আমি কিন্তু ওই অঙ্কটাতে এর মান বের করে নিয়েছি। এর মান কত এসেছিল 1। তখন এখন যে প্যারাবোলার যে সমীকরণটা বের হয়েছিল, প্যারাবোলার আমাদের সমীকরণটা মূল সমীকরণটা এখানে বের হয়েছিল y² ইকুয়াল 4ax। এটা হলো যদি পরাবৃত্তের শীর্ষবিন্দু যদি 0, 0 হয়। আমরা যেটা করেছিলাম সেখানে পরাবৃত্তটা বের হয়েছিল এইভাবে, y - 2 হোল স্কোয়ার 4 × x - 3 এভাবে। তাহলে বোঝা যাচ্ছে পরাবৃত্তের শীর্ষটা কিন্তু 0, 0 না,
শীর্ষবিন্দু আমাদের বের হতে হলে আমরা ক্যাপিটাল এক্স ধরেছিলাম, এটা ধরেছিলাম ক্যাপিটাল ওয়াই স্কোয়ার, আর এখানে এটা ধরেছিলাম এক্স। তাহলে তখন আমরা এক্স এর পরিবর্তে এক্স মাইনাস থ্রি, ওয়াইয়ের পরিবর্তে ওয়াই মাইনাস টু দিয়ে আমরা অঙ্কগুলো মিলিয়েছিলাম, সেই অনুসারে আমাদের কাজগুলো করেছি। আজকে আমরা এখানে পরাবৃত্তের যে আলোচনাটা করলাম, আগামী ক্লাসে আমি সেখানে আগেই দেখাই দিচ্ছি। দেখো আমাদের যে টার্গেটটা এখানে দেখো, আমরা ওয়াই স্কোয়ার ফোর ওয়াই ফোর এক্স মাইনাস সিক্সটিন পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্রের স্থানাঙ্ক, অক্ষরেখা, নিয়ামক রেখা, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই অঙ্কগুলো করেছি। তারপরে আরও কিন্তু আমাদের 3টে অঙ্ক রয়ে গেছে এখানে, উপকেন্দ্রের নিয়ামক রেখা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং পরাবৃত্তের উপকেন্দ্রিক কোণ বিন্দুর, অর্থাৎ যে টাইপের অঙ্কগুলো পরীক্ষাতে আসে আমাদের, এমন আমি 5টা অঙ্ক এখানে নিয়েছি। সুতরাং ওই অঙ্কগুলো যদি আমরা দেখাবো পরবর্তী ক্লাসে, আমাদের 2টা ক্লাস আছে কণিকের উপরে, তোমাদের কোথাও এই সমস্যাগুলো থাকবে না। বিশেষ করে আমাদের আজকে যে পরাবৃত্তের আমরা যে অঙ্কগুলো নিলাম, তার পরবর্তীতে আমরা ইলিপসের, আগামী ক্লাসে আমরা যখন ইলিপসের মোটামুটি আলোচনা করে পরাবৃত্তের অঙ্কগুলো আজকে আমরা যে কয়টা রয়ে গেছে সেটাও আলোচনা করব, ইলিপসের সাথে 1-2টা অঙ্ক করে তার পরবর্তী 3 নম্বর ক্লাসে আমরা তৃতীয় পর্বে অধিবৃত্তের যে হাইপারবোলার যে প্রমাণগুলো আছে সেগুলো দেখাবো। অর্থাৎ 3টা ক্লাসে আমরা সেটা শেষ করব। আমাদের সাথে কন্টিনিউ থাকবে এবং পরীক্ষাতে তোমরা এই যে কনিক থেকে ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা থেকে একটা অঙ্ক থাকবে, 10 নম্বর পরীক্ষাতে থাকবে একটা অঙ্ক, সাথে তোমাদের এখানে অবজেক্টিভ কোশ্চেন অন্তত আরও 3 নম্বর তোমরা পাবা এমসিকিউতে। তাহলে তোমাদের টোটাল এখানে 10 থেকে তুমি 13 নম্বর পরীক্ষায় কিন্তু তোমাদের কোশ্চেন থাকবেই। সুতরাং তুমি একটু ভালোভাবে করো। আর আমার 3টা ক্লাস তুমি যদি মোটামুটি তোমার আলোচনার মধ্যে তুমি কন্টিনিউ থাকো, তোমার কোথাও তেমন সমস্যা হবে না। তুমি শুধু নিজে পরবর্তীতে রিভাইজ করবা, নিজে অঙ্কগুলো চর্চা করবা, তোমার অবশ্যই তুমি ভালো করবা। আজকে এখন সর্বশেষ আবারও যারা আছো তোমাদের সাথে আর একটু কথা বলে আমি ক্লাসটা শেষ করব। তো তোমরা সবাইকে শেয়ার করে দেবা। সারোয়ার, তোমাকে ধন্যবাদ, তুমি বুঝতে পেরেছো। রওশনারা, তোমাকেও ধন্যবাদ। অমিত সেতু, তোমাদেরকে ধন্যবাদ। আয়েশা, এক্সিলেন্ট প্রেজেন্টেশন, ধন্যবাদ আয়েশাকে। মারমা বোঝাচ্ছে হয়তো আমাদের সেই পার্বত্য এলাকার থেকে যে কোনো একজন, তোমাকেও ধন্যবাদ। আর অন্য যারা কমেন্টস করেছো আমি পরে তোমাদেরকে কমেন্টসের জবাবগুলো দেব। তো তোমরা আমাদের ক্লাসে রেগুলার থাকবে। আজকে যেহেতু অনেকটুক হলো, আবার এখন এখানে শেষ করতে হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।